রোকসানা কোথায় ফারাহা? ফারহার চোখে মুখের এক্সপ্রেশন চেঞ্জ করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, আগে বলো মাংসের আইটেমগুলো কেমন ছিল। দুজনেই কিন্তু রিভিউ দেবে। সিরিয়াল কিলার লোকটি বলে উঠল, অসাধারণ, আমি এমন সুস্বাদু খাবার কখনো খাইনি। দারুণ লেগেছে, তাই না আশিক? হ্যাঁ, খাবারগুলো দারুণ মজা করছিল ফারাহা। এখন তুই বল, আবার রুকু কোথায়? ফারহা কোনো ভনিতা ছাড়াই বলল, এই মুহূর্তে তোমার প্রাণ প্রিয় স্ত্রী তোমাদের দুইজনের পেটে অবস্থান করছে চাচা। ফারহার কথা শুনে আশিক কি বলবে তার আগে ফারহা বলল, চাচা, আমি মজা করছি না। দেখো দেখো, আমার এই দুই হাত দিয়ে চাচির শরীরের মাংসগুলো নিজ হাতে কেটে কিমা করেছি। তারপর দেখো কত আইটেম বানিয়েছি, আর তোমাদের খাওয়া দেখে বুঝতে পারছি কতটা টেস্টি হয়েছে। ওই যে পাশের ছোট্ট বক্স খুলে দেখো, প্রমাণ পেয়ে যাবে। আশিক বক্সটা খুলে দেখে কাটা আঙুল আর সেই আঙুলে তার স্ত্রীর রিং। আশিকের বুঝতে আর বাকি নেই ফারহার কথাগুলো ঠিক। ফারহার এমন অস্বাভাবিক সাইকোর মতো কথা শুনে আশিক শেখ আর সিরিয়াল কিলার দুজনের সাথে সাথে বমি করে দেয়। কেয়া সবার চক্ষুর আড়ালে নিজের ঘরে গিয়ে কাটা পায়ের ট্রিটমেন্ট করে। প্রচুর রক্ত বের হয়েছে। কেয়া পায়ে ব্যান্ডেজ করে ধীরে ধীরে নিজের রুম থেকে বের হয়। এদিকে দুজনের অবস্থা খুব খারাপ। আশিক শেখ কখনো ভাবেনি সে তার প্রাণ প্রিয় স্ত্রীর মাংস খাবে। ভেতর থেকে কান্নাগুলো যেন হুড়মুড়িয়ে বের হতে যাচ্ছে, কিন্তু পারছে না। এদিকে তার সাথে থাকা কিলারটা বমি করে অপলক দৃষ্টিতে ফারহার দিকে তাকিয়ে থেকে বলল, আমি ভেবেছি আমার মতো সাইকো হয়তো আর কেউ নেই, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণিত করেছো মেয়ে। আমি তোমার উপর সন্তুষ্ট মেয়ে। তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো। কিলারটার কথা শুনে ফারহা তার দিকে তাকিয়ে চমৎকার এক হাসি দিয়ে লোকটির কাছে গিয়ে বলল, আপনি কি সত্যি কথা বলছেন? লোকটি এক্সাইটেড হয়ে বলল, আমি মিথ্যে বলি না, আমি তোমাকে সত্যি বলছি মেয়ে। মেয়ে, তুমি আমার থেকে অনেক বেশি সাহসী। ফারহা এগিয়ে গেল লোকটির কাছে। তার সামনে রাখা রক্তমাখা ছুরিটা হাতে তুলে নিল চোখের পলকে। লোকটি হকচকিয়ে গেল, কিন্তু বলবার বা করার পূর্বে ফারহা ছুরিটা নিয়ে লোকটির গলায় চেপে ধরে বলল, আমার সাইকোনেস তোর কল্পনার বাহিরে। আজ মরবার পূর্বে না হয় আমার একটু সাইকোনেসটা দেখে যান। আশিক নিজের স্ত্রীর মৃত্যুতে একদম ভেঙে পড়ল। সে ফারহাকে কিছু বলবে তার আগে লোকটির গলায় ছুরি চালিয়ে দিল। ততক্ষণ ছুরি চালালো যতক্ষণ না লোকটির কণ্ঠনালী রগ ভাগ না হয়। আশিকের পুরো মুখে শরীরে রক্তের ছিটায় ভরে গেছে। হতভম্ব হতবিহ্বল চোখে তাকিয়ে রইল ফারহার দিকে। এতটা ভয়ঙ্কর রূপ ফারহার! এটা দেখে আশিকের কলিজা কেঁপে উঠল। ভয়ে পুরো শরীর শিউরে উঠল। ফারহার চোখ দুটো তার দিকে চেয়ে আছে, কি ভয়ঙ্কর সেই চোখ দুটি! আশিক আর নিতে পারল না, গড়িয়ে পড়ল ফ্লোরে। দূরে দাঁড়িয়ে সব দেখলো কেয়া। ভয়ে কাঁপছে কেয়া। মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। কোনোভাবে নিজের ঘরে গিয়ে দরজা দিয়ে বসে রইল। নেহাল উৎস ধ্রুব বাড়িতে প্রবেশ করলে সেই রক্তারক্তি অবস্থা দেখে যা বোঝার বুঝে নিল। ওদের দেখে ফারহা বলল, নেহাল, ধ্রুব, এই মরাটাকে রেখে আশিককে তার জায়গায় নিয়ে যা। নেহাল তাই করলো। আশিককে লাগেজে ভরে নিয়ে গাড়িতে করে বেরিয়ে গেল। আর পড়ে রইল সেই সিরিয়াল কিলারটা। ততক্ষণে উজান মেহতাজ তার টিম নিয়ে হাজির হয়। কিলারকে মৃত অবস্থায় দেখে ভীষণ অবাক হয়। ততক্ষণে ফারহা রক্ত পরিষ্কার করে হাজির হয়। মিস শেখ, আপনি ঠিক আছেন তো? আর কিলারের এই অবস্থা কি করে হলো? সেটা আপনি আন্দাজ করুন, আর প্লিজ এই বডিটা সরিয়ে ফেলুন। ডোন্ট ওয়ারি, আমি বডিটা সরিয়ে ফেলার ব্যবস্থা করছি। কিন্তু আশিক শেখ কোথায়? সেটা তো জানি না। এই লোক আমার উপর অ্যাটাক করতে এলে নিজেকে বাঁচাতে লোকটিকে মারতে হয়। ঠিক আছে, আপনারা সাবধানে থাকবেন। আমি আশিক শেখের খোঁজ নিচ্ছি। হাবিলদার, লাশটা ময়নাতদন্তে পাঠিয়ে দিন। ওকে স্যার। লাশটা নিয়ে যাওয়ার পর কয়েকজন মিলে পুরো ড্রয়িং রুম ক্লিন করে ফেলল। কিছুক্ষণ বাদে মেঘ তার দলবল নিয়ে হাজির হয়। পুলিশ বের হয়ে যায় ততক্ষণে। তুমি ঠিক আছো বউ? মেঘের কথা শুনে শান্ত ভঙ্গিতে চোখ জোড়া ছোট ছোট করে বলল, আমার আবার কি হবে মেঘ? মেঘ বুঝলো সেই প্রশ্নটা করে ভুল করেছে। তার বউ যে একাই 100 এটা সে ভুলে গিয়েছিল। ফারহা মেঘের দিকে তাকিয়ে বলে,
তুমি অলওয়েজ লেট লতিফ হয়ে থাকলে মেঘ, এটা আমি একদমই আশা করিনি। ফারহা আর কিছু বলল না। দ্রুত পায়ে রূপ, রওনক, উৎসাহ তানিয়াকে তালা খুলে বের করলো। ঘন্টাখানেক পর নেহাল, ধ্রুব চলে আসে। রাতে যেহেতু কারো কিছু খাওয়া হয়নি, তাই ফারহা নিজে গিয়ে শর্টকাট করে খিচুড়ি, বেগুন ভাজা আর ফ্রিজে ইলিশ মাছ ছিল সেগুলো ভেজে নিল। বেশি সময় লাগেনি, সবাই ফ্রেশ হয়ে খেতে বসে গেল। ডাইনিংয়ের ওপর সেই কাবাবের বক্স ছিল। রওনক কাবাব হাতে নিতে ফারহা ছুটে এসে সো মেরে কাবাব আর বক্সটা হাতে নিয়ে বলল, এগুলো তো নষ্ট হয়ে গেছে রনক, আমি তোমাকে কাল কাবাব বানিয়ে খাওয়াবো, এগুলো খেলে অসুস্থ হয়ে পড়বে। রওনক মাথা নেড়ে সায় জানায়। ফারহা ঝটপট বাকি পড়ে থাকা কাবাবগুলো নিয়ে বাড়ির বাইরে ফেলে দেয়। বাইরে থাকা কুকুরগুলো দৌড়ে এসে মাংসগুলো খেতে লাগলো। ভেতরে এসে ভালো করে হাত ওয়াশ করে সবাইকে খেতে দিল। তার সাথে সাথে রূপ, উৎসাহ, তানিয়া, সাজি হেল্প করলো। সবাইকে খাবার সার্ভ করে ফারহা একটা প্লেটে খিচুড়ি, ভাজা মাছ, বেগুন ভাজা আর আমের আচার নিয়ে কিয়ার রুমের দরজায় নক করে। ব্যথা পা নিয়ে দরজা খুলতে ফারহাকে দেখে ভেতরে ভেতরে ভয়টা জেগে উঠল। ফারহার যে রূপ দেখেছে তাতে করে কিয়া প্রচন্ড ভয় পেয়েছে। কিয়াকে ভয় পেতে দেখে বলল, ভয় পাচ্ছ কেন কেয়া? আমার ওই ভয়ঙ্কর রূপ আমার ওই ভয়ঙ্কর রূপটা শুধু আমার শত্রুদের জন্য। তুমি তো আমার শত্রু নও, বরং সহযোদ্ধা। তাই আমাকে তোমার ভয় পেতে হবে না। তবে আজকের বিষয়টা ভুলে যাবে। ওকে ম্যাম, তাই হবে, ভুলে যাব সব। খেয়ে নাও, তারপর আমি কিছুক্ষণ পর রূপকে নিয়ে মেডিসিন পাঠিয়ে দিচ্ছি। মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়বে, আর কিছুদিন কাজ করবে না, রেস্ট নেবে। ক্ষতটা সারিয়ে তুলতে হবে। ওকে ম্যাম, আপনিও খেয়ে নিন বরং। ওকে। ফারহা সবার বসে খেয়ে নিল। খাওয়া শেষ হতে ফারহা প্লেটগুলো পরিষ্কার করতে নিলে রূপ ফারহাকে বারণ করে নিজে গিয়ে ক্লিন করে ফেলে। ছেলেরা ড্রয়িং রুমে বসে নিজেদের মতো গল্প করছে। ফারহার কেন যেন আজ বেশ ক্লান্ত লাগছে। গতকাল রাতে ঘুম হয়নি, তাই হয়তো। রুমে গিয়ে আগে লম্বা একটা শাওয়ার নিয়ে সুতির 3 পিস পরে নিয়ে রুমে আসে। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে চুল খোপা করে বিছানায় শুয়ে পড়ে। খানিকক্ষণের মধ্যে ঘুমের দেশে তলিয়ে যায় ফারহা। এদিকে মেঘ ফারহাকে নিচে না দেখতে পেয়ে রুমে এসে দেখে ফারহা ঘুমিয়ে আছে। মেঘ ফারহার ঘুম ভাঙালো না। পায়ের কাছের কমফোর্টারটা ফারহা গায়ে জড়িয়ে দিল। ফারহা কমফোর্টার পেয়ে আরো আরাম করে ঘুমালো। মেঘ রুমের লাইট অফ করে নিচে চলে গেল। রওনক আজ বাড়ি ফিরে গেছে। উৎসাহ আর তানিয়াকে নিয়ে গেছে। তানিয়াকে বাসায় ড্রপ করে দিবে। আর বাড়িতে শুধু মেঘ, ফারহার, রূপ, নেহাল, ধ্রুব, সাজি আর কেয়া আছে। কেয়া ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। বাকিরাও একে একে ঘুমোতে চলে গেল। হুট করে সে রাতে শুরু হলো ঘুমন্ত শহরে বোমা বিস্ফোরণ। একের পর এক বিস্ফোরণে পুরো শহর জ্বালিয়ে দিতে লাগলো। ফারহার ফোনটা লাগাতার বাজছে, অথচ ফারহার কান পর্যন্ত পৌঁছালো না। সে গভীর ঘুমে মগ্ন। মেঘ ফোনের রিংয়ের আওয়াজে জেগে যায়। ফারহা অনুমতিবিহীন কল রিসিভ করতে ফোনের অপর পাশ থেকে আতঙ্কিত কণ্ঠে কেউ বলে উঠল, মিষ্টিকাল, কল রিসিভ করছিলে না কেন? এখানে বিপদ হয়ে গেছে। সন্ত্রাসীরা ঘুমন্ত শহরের বুকে বোমা ফেলে অগণিত নিরীহ মানুষকে মেরে ফেলেছে। পুলিশ আমাদের কাছে সাহায্য চেয়েছে। আমাদের টিম এখনই মুভ করবে। ইউ কাম ফাস্ট মিষ্টিকাল। ফোনের ওপাশ থেকে কথাগুলো থামতে মেঘ গম্ভীর গলায় বলে উঠল, অফিসার, মিস্ট্রি গার্ল কিছুক্ষণ বাদে পৌঁছে যাবে। পুরুষালী কণ্ঠ শুনে সিনিয়র বলে উঠল, আর ইউ? মেঘ কিছু বলল না, কল ডিসকানেক্ট করে দিল। মেঘের মনে হলো এই মুহূর্তে বিয়ের বিষয়টা কাউকে না বলাই ভালো। সব ঠিক হয়ে গেলে অনুষ্ঠান করে না হয় সবাইকে জানানো যাবে। মেঘ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টে বাজে। মেঘ ফারহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকতে লাগলো। ফারহা অনেক কষ্টে চোখ মেলে তাকালো। তখন মেঘ ধীর কণ্ঠে বলে উঠল, বউ, সময় হয়ে গেছে তোমাকে আবারও মিস্ট্রি গার্লে রূপান্তরিত হওয়ার। ফারহা মেঘের কথার আগামাথা কিচ্ছু বুঝতে পারল না, বরং আবারও ঘুমিয়ে পড়তে নিলে মেঘ বলে ওঠে, মিস্ট্রি গার্ল, শহরে বোমা বিস্ফোরণ হচ্ছে। সন্ত্রাসগুলো নিরীহ মানুষগুলোকে ঘুমন্ত অবস্থায়
শেষ করে দিচ্ছে। তোমায় তাদেরকে বাঁচাতে হবে মিস্ট্রি গার্ল। মেঘের কথাগুলো ফারহা শ্রবণ করতে তার চোখের ঘুমগুলো যেন মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল। শোয়া থেকে উঠে বসে বলে, কি বলছো মেঘ? মেঘ ফারহার ফোনটা এগিয়ে দিয়ে বলে, হেডকোয়ার্টার্স থেকে কল এসেছিল, তোমাকে এখনই যেতে হবে। ফারহা ফোন চেক করে দেখে সত্যি হেডকোয়ার্টার্স থেকে কল এসেছে। ফারহা দ্রুত ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে দ্রুত চেঞ্জ করে নেয়। মেঘ বিছানায় বসে তার বউয়ের ব্যস্ততা দেখছে। আজ মেঘ তার বউয়ের জন্য ভেতর থেকে প্রাউড ফিল করছে। তার ওয়াইফ একজন দেশের সেবক, দেশের হয়ে কাজ করে, এটা যে কত বড় গর্বের বিষয় সেটা মেঘ বুঝে। ফারহা তৈরি হতে মেঘ ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিয়ে বলে, চলো তোমাকে ড্রপ করে দেই। ফারহা বারণ করতে গিয়েও করে না। মেঘের পায়ের সাথে তাল মিলিয়ে দোতলা থেকে নিচে আসতে দেখে নিহাল, ধ্রুব, সাজি তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। ফারহাকে দেখে তারাও দ্রুত পায়ে বের হলো। মেঘ ড্রাইভ করে 20 মিনিটের ভেতর স্পটে চলে এলো। ফারহার মুখে মাস্ক পরে নিয়ে গাড়ি থেকে বের হয়ে মেঘকে বলে, থ্যাংক ইউ মেঘ, আমাকে এতটা ভালোবাসার জন্য। তোমাকে ধন্যবাদ। মেঘ চমৎকার এক হাসি দিয়ে ফারহার ললাটে ওষ্ঠদয় ছুঁয়ে দিয়ে বলল, বিজয় নিয়ে ফিরে এসো, তোমার মেঘরাজ তোমার জন্য অপেক্ষা করছে বউ। ফারহা হাসলো। মেঘের থেকে বিদায় নিয়ে টিমে জয়েন হলো। সবটা মন দিয়ে দেখছে ফারহা। এখনো পর্যন্ত কোথায় কোথায় বোমা ব্লাস্ট হয়েছে সেটা নোট দেখতে ফারহা থমকে যায়। কারণ প্রত্যেকটা বোম 20 মিনিট বাদে সেট করা হয়েছে, আর সেটা ঠিক 2 কিলোমিটার পর পর। ফারহা তার সকল টিমকে ডেকে বলল, লিসেন অফিসার্স, এটা একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান। আমাদের ওদের আগে ওদের প্ল্যানগুলো নষ্ট করতে হবে। আপনার ভাগ ভাগ হয়ে আলাদা আলাদা টিমে হয়ে বোমা স্পেশালিস্টকে নিয়ে বোমা খুঁজবেন। দরকার পড়লে টাইগারকে নিয়ে যাবেন। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস ম্যাম। সকলে স্যালুট দিয়ে দ্রুত টিম ভাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। কে কোন এরিয়ায় যাবে সেটা ঠিক করে নিল। হাত পা ঝলসে যাওয়া মৃত মানুষগুলোর, প্রিয় মানুষের আহাজারিগুলো কানে আসতে ফারহা তার অতীতগুলো মনে পড়ে গেল। তবে এই সময় মন নরম হলে চলবে না বিধায় সেও সাজি আর নিহাল, ধ্রুবকে নিয়ে অন্য লোকেশনে চলে গেল। ফারহার প্ল্যান মতো 3টে স্পটে বোম খুঁজে পেয়ে তৎক্ষণাৎ পানিতে ফেলে দিল বোমা, নিজে থেকে নিষ্ক্রিয় হয়ে যায়। তবে একটি স্পটে বোমা নিষ্ক্রিয় করার পূর্বে সেটা ব্লাস্ট হয়ে যায়। 2জন অফিসার আহত হয়, তবে সাধারণ জনগণের আর কোনো ক্ষতি হয় না, কারণ অফিসারগুলো তাদের আগেই নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছে। 2টো স্পটে পরপর বিস্ফোরণ হলে সেখানে বেশি মানুষ আহত ও নিহত হয়। ফারহা তার টিম নিয়ে পৌঁছানো মাত্র চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকেরা আগুন যথাসম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এর মাঝে ফারহার চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা একটা লোকের উপর, যে কিনা মুখে কাপড় পেঁচিয়ে রেখেছে। লোকটার নজর তাদের দিকে। হঠাৎ লোকটার চোখে চোখ পড়তে লোকটা দ্রুত পায়ে হেঁটে চলে যেতে নিলে ফারহা তৎক্ষণাৎ দৌড় লাগায়। নেহাল, ধ্রুব ফারহার পেছনে আসতে নিলে ফারহা লোকটাকে দেখিয়ে বলে, ওই লোকটাকে ধর নেহাল, ওই লোকটাই আমাদের আসল মাস্টার মাইন্ডের কাছে পৌঁছতে সাহায্য করবে। ফারহার কথা মতো নেহাল, ধ্রুব চিপা গলি দিয়ে ঢুকে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। হকচকিয়ে উঠল লোকটি। ধরা পড়ে যাওয়ায় লোকটি তার গলায় ঝুলানো একটা লকেটের মতো কিছু একটা ছিঁড়ে মুখে দিতে যাবে, তৎক্ষণাৎ ফারহা এসে লোকটির হাত আটকে দিয়ে 2 কাঁধের নার্ভে আঘাত করতে লোকটি সেন্সলেস হয়ে পড়ে। নেহাল, এটাকে গাড়িতে তোল দ্রুত। ওর দলের লোকেদের খবর পাওয়ার আগে আমাদের এখান থেকে সরে যেতে হবে। আমি ওকে নিয়ে হেডকোয়ার্টার্সে যাচ্ছি। না, ওখানে যেতে হবে না। মাইক্রোতে ওকে তোল আর জিনিসগুলো বার কর। ওর মুখ কি করে খোলাতে হয় আমার জানা আছে। নেহাল লোকটাকে মাইক্রোতে তোলার পর একটা নির্জন জনমানবহীন জায়গায় গাড়ি থামায়। লোকটার চোখে মুখে পানির ছিটে দিতে লোকটির জ্ঞান ফিরে আসে। চোখ মেলে সামনে নেহাল, ধ্রুব ফারহাকে দেখে মোটেও ঘাবড়ালো না, বরং হাসলো আর বলল, বিশ্রীভাবে হাসলো লোকটা। ফারহা মন দিয়ে লোকটার কথা শুনলো, তারপর বলল, তুই জোয়াদ্দারের পালা কুত্তা, তাই না?
ফারহার মুখে তার বসের নাম শুনে ঘাবড়ে গেল লোকটি, কারণ তার বসের আসল নাম কেউ জানে না, সবাই তাকে জব্বার নামে চেনে। তাহলে মেয়ে অফিসার কি করে চিনলো এটাই বুঝতে পারল না। ফারহার লোকটির চোখে মুখে চিন্তার ছাপ দেখে মাস্কের আড়ালে হাসল। তারপর ধ্রুবকে ইশারা করতে ধ্রুব একটা গ্লাস নিয়ে হাজির হয়। ধ্রুব খুব শান্ত ভঙ্গিতে লোকটির ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলটির নখটা আচমকা তুলে ফেলল। সাথে সাথে লোকটি ভয়ানক চিৎকার করে ওঠে। ফারহা, নেহাল, ধ্রুব কেউ লোকটিকে একটা সিঙ্গেল কোশ্চেন করল না, বরং একটা একটা করে লোকটির হাতের নখ তুলতে লাগলো ধ্রুব। লোকটি আর সহ্য করতে না পেরে নিজে থেকেই বলে উঠল। ফারহা লোকটির মুখোমুখি বসলো। লোকটির দিকে তাকিয়ে মৃদু হাসলো ফারহা, চোখে মুখে কষ্টের ছাপ। লোকটি জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে উঠল। নেহাল গমগমে স্বরে বলল, পুরো ডিটেলস বল। লোকটি একটা ঢোক গেলে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিল ফারহাকে। ফারহা হাসলো। ধ্রুবের দিকে তাকাতে ধ্রুবের যা বোঝার সেটা বুঝে নিল ধ্রুব। লোকটিকে মাইক্রো থেকে বার করে একটু দূরে নিয়ে যাওয়ার পর ফারহা, নেহাল, সাজি দুটো গুলির আওয়াজ পেল। তারপর ধ্রুব একাই ফিরে এলো। মেঘ তার পুরো টিম দিয়ে আহত হওয়া মানুষগুলোকে রেস্কিউ করে চিকিৎসার ব্যবস্থা করে এবং নিজে একজন ডক্টর হয়ে প্রত্যেককে সেবা দেওয়ার চেষ্টা করছে। হসপিটালের ডক্টররাও মেঘকে দেখে বেশ আশ্চর্য হয়, তবে পরক্ষণে সবাই খুশি হয় এটা ভেবে বিদেশের এত বড় ডক্টর আজ তাদেরকে সাপোর্ট করছে। মেঘ অসহায় দরিদ্র আহত মানুষদের নিজ খরচে চিকিৎসার ব্যবস্থা করে। প্রয়োজনে তাদের যদি বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর প্রয়োজন হয় তাহলে সে পাঠাবে বলে জানায়। হসপিটালে কোনো বেড ফাঁকা পড়েনি, অনেকে হসপিটালের বারান্দায়ও রুগী শুয়ে রেখেছে। মেঘ তার পাওয়ার কাজে লাগিয়ে বাকি পেশেন্টের অন্য হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। অন্যদিকে ফারহা আর তার টিম মেম্বার্সরা পৌঁছে গেল উত্তরা। লোকটির দেওয়া অ্যাড্রেস মতো ফ্ল্যাটের দরজায় পৌঁছে গেল তারা। নেহাল দরজায় কলিং বেল বাজিয়ে যে যার পজিশন নিয়ে নেয়। জোয়ারদার লোক ভাবলো হয়তো তাদের লোক কাজ শেষ করে এসেছে। এই ভেবে না দেখে দরজা খুলতে ফারহা সহ তার টিম ফ্ল্যাটে ঢুকে পড়ে। জোয়ারদারের লোকজন বুঝে ওঠার আগে ফারহা, নেহাল, ধ্রুব, সাজি চারজন ওদের উপর আক্রমণ করে। ফারহার নির্দেশে লোকগুলোর হাতে পায়ে শুট করে, জানে কাউকে মারে না। জোয়ারদার তখন মেয়ে নিয়ে ফুর্তি করতে ব্যস্ত। হঠাৎ বাইরে গোলাগুলির আওয়াজ পেয়ে উদাম শরীরে বন্দুক হাতে নিয়ে রুম থেকে বের হতে ফারহার মুখোমুখি হয়। জোয়ারদারের লোকেরা লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল না বিধায় খুব তাড়াতাড়ি তাদের কাবু করা গেছে। জোয়ারদার ফারহাকে শুট করতে যাবে তার পূর্বে ফারহা জোয়ারদারের হাতে শুট করে দেয়। হাত থেকে বন্দুক পড়ে যায় জোয়ারদারের। তখনই ফারহা জোয়ারদারকে আঘাত করে। তারপর হ্যান্ডকাফ দিয়ে জোয়ারদারের হাত আটকে দেয়। সাজি হেডকোয়ার্টার্সে কল করে আরও ফোর্স পাঠিয়ে দিতে বললে তারা জানায় তারা অলরেডি পাঠিয়ে দিয়েছে, তার হয়তো এখনই পৌঁছে যাবে। কল ডিসকানেক্ট করার 5 মিনিট পর ফোর্স এসে হাজির হয়, সাথে মিডিয়া। পুরো লাইভ টেলিকাস্ট করা হয়। ফারহার মুখে মাস্ক থাকায় তাকে যে কেউ চিনতে পারবে না এটা শিওর। মেঘ হসপিটালের টিভিতে পুরো নিউজটি দেখতে পায়। পুরো ক্রেডিটটা শিয়া এবং তার টিমকে দেওয়া হয়। ফারহাকে বারবার শিয়া নামে ইঙ্গিত করায় মেঘ বুঝলেও ফারহাকে হয়তো ডিপার্টমেন্টে এই নামে ডাকা হয়, তাই আর বিশেষভাবে অবাক হলো না মেঘ। দীর্ঘ 4 ঘন্টার অপারেশন সাকসেস করে সবাই হেডকোয়ার্টার্সে হাজির হয়। উপর মহল শিয়া অর্থাৎ ফারহাকে বাহবা দিল, তার সাথে সাথে জানালো তাকে প্রমোশন দেওয়া হবে। এটা শুনে সাজি, নেহাল, ধ্রুব শুনে ভীষণ খুশি হলো। তবে এই প্রমোশন শুধু শিয়ার একার হবে না, ধ্রুব, নেহাল আর সাজিরও হবে। সকাল 8:40 মেঘ হসপিটালের গেস্ট রুমে একটু রেস্ট নিচ্ছিল। কিছুক্ষণ পর তার ফোনটা বেজে উঠতে মেঘ তার ফোনের স্ক্রিনে বউ পাখি নামটা জ্বলতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কল রিসিভ করতে ফোনের ওপাশ থেকে মিষ্টি গলায় এক নারী বলে উঠল, আমি তোমার রুমের বাইরে দাঁড়িয়ে আছি মেঘ। মেঘ বসা থেকে উঠে দাঁড়িয়ে চটজলদি রুমের দরজা খুলতে দেখে নর্মাল পোশাকে ফারহা দাঁড়িয়ে আছে। ফারহাকে দেখে হাত দুটো মেলে দিতে ফারহা মেঘের বুকে ঝাঁপিয়ে পড়ল। মেঘ বসা থেকে উঠে দাঁড়িয়ে চটজলদি রুমের দরজা খুলতে দেখে
মেঘ বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে চটজলদি রুমের দরজা খুলতে দেখে নর্মাল পোশাকে ফারহা দাঁড়িয়ে আছে। ফারহাকে দেখে হাত দুটো মেলে দিতে ফারহা মেঘের বুকে ঝাঁপিয়ে পড়ল আর নিজের বক্ষ পিঞ্জিরাতে আগলে নিল মেঘ। আই মিস ইউ মেঘ। ফারহার কথা শুনে হাসলো আর তার বিপরীতে বলল, আই লাভ ইউ বউ। দরজা ভেতর থেকে লক করে ফারহাকে নিয়ে সোফায় বসলো মেঘ। এখনো একে অন্যকে জড়িয়ে ধরে আছে। মেঘ ফারহার চোখ মুখ দেখে বুঝতে পারলো ফারহা বেশ টায়ার্ড। রাতের এত বড় একটা অপারেশন করেছে টিম নিয়ে, তারপর সকাল সকাল মিডিয়া রিপোর্টার সব ঝামেলা মিটিয়ে আসতে আসতে ফারহা বেশ ক্লান্ত। মেঘের রুমে মিনি ফ্রিজ ছিল। মেঘ ফারহাকে বসিয়ে বলল, 1 মিনিট যান। মেঘ উঠে গিয়ে ফ্রিজ খুলে ম্যাঙ্গো আর অরেঞ্জ জুস ছিল। মেঘ অরেঞ্জ জুস গ্লাসে ঢেলে নিয়ে ফারহাকে বলে, যান, জুসটুকু খেয়ে নাও, তাহলে শরীরটা ফ্রেশ লাগবে। ফারহাও বাহানা না করে জুসটা খেয়ে নিল। ঠান্ডা জুস খেয়ে ফারহার বেশ ভালো লাগলেও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। মেঘ ফারহাকে ঘুমাতে দেখে বেশ অবাক হয়। দ্রুত ফারহাকে চেক আপ করে বুঝতে পারে ফারহার শরীর ভীষণ দুর্বল। ফারহার এখন ঠিকমতো পুষ্টিকর খাবার আর বিশ্রামের প্রয়োজন। ঠিকমতো নিজের যত্ন না নেওয়াতে আজ ফারহার শরীরে এমন দুর্বলতা কাজ করছে। মেঘ হসপিটালের কাজ গুছিয়ে নিয়ে ঘুমন্ত ফারহাকে নিয়ে শেখ ভিলায় ফিরে আসে। চারিদিকে ফারহা ওরফে শিয়ার প্রশংসায় পঞ্চমুখ। বেশ ভালো লাগছে মেঘের, সবাই বেশ খুশি। ধ্রুব নিজের বাড়ি ফিরে তার বাবা মায়ের সাথে দেখা করে। জানতে পারে তার খালাতো বোনকে অন্য শহরে পড়তে পাঠিয়ে দিয়েছে। বয়স কম, আবেগ বেশি, তাই সেটা কন্ট্রোল করা প্রয়োজন। এটা ভেবেই তার বাবা মা এই সিদ্ধান্ত নিয়েছে। ধ্রুব ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে তার মাকে বলে, আম্মু, তোমাকে একটা কথা জানানোর ছিল। বলে ফেলো ধ্রুব, আমি শুনছি। ধ্রুব দেখলো তার মা ছোট ছোট কাঁথা সেলাইয়ে ব্যস্ত। তখন বিরক্তিসূচক চ শব্দ করে বলল, আম্মু, তুমি এসব রাখবে? আরে ছোট কথা কার জন্য সেলাই করছো? ধ্রুবের মা সোজাসুজি বলল, আমার নাতি নাতনির জন্য আগে থেকে বানিয়ে রাখছি। তাই না? গাছে কাঁঠাল গপে তেল দেওয়া বন্ধ করো। আমি ভেবে পাচ্ছি না তাকে কি করে প্রপোজ করব, আর তুমি পড়ে আছো নাতি নাতনি নিয়ে। হুট করে ধ্রুবের বাবা এসে হাজির হয় আর বলল, আমার ছেলে হয়ে এত ভয় পেলে চলবে ধ্রুব? আপু, তুমি বুঝছো না, মেয়েটা কিন্তু যেমন তেমন মেয়ে না। আমার মতো একজন সিক্রেট অফিসার, যেটা তোমরা শুধু জানো। আমাদের কোনো প্রবলেম নেই ধ্রুব, তুমি যাকে বিয়ে করো না কেন, তোমরা খুশি হলে আমরা খুশি। এখন বলো, মেয়েটা কি? কেয়া আরফিয়া জাহান কেয়া। বাবা মা নেই, অনাথ আশ্রমে বড় হয়েছে, আজ নিজের যোগ্যতা এই পর্যায়ে এসেছে জানো। কেয়া অনাথ জেনে ধ্রুবের বাবা মা দুজনের মনটা খারাপ হলেও বলে, বৌমা অনাথ নয়, তোর বাবা আছে, আমি আছি, তাহলে অনাথ কি করে হলো? যাই হোক, তুই ওকে তোর মনের কথা জানা, তারপর না হয় আমরা কেয়ার সাথে কথা বলবো। বাবা মায়ের সম্মতি পেয়ে ধ্রুব তো মহা খুশি। এখন ফারহাকে এই খবরটা দেওয়া বাকি। এখন বাড়তি ঝামেলা যখন নেই, তখন এটাকেও আর ঝুলিয়ে রাখবে না। প্রপোজাল অ্যাকসেপ্ট করলেই দুম করে বিয়ে করে ফেলবে। এই ভাবনা নিয়ে দুপুরে খেয়ে দিয়ে বিকেল হওয়ার আগেই শেখ ভিলায় হাজির হয়। ফারহা সবে ঘুম থেকে উঠে শাওয়ার নিল। গতকাল রাতে চুল না আঁচড়ানোর ফলে বেশ জট বেঁধে গেছে চুলে। ফারহা নিজে নিজে সে জট আর ছাড়াতে না পেরে বিরক্ত হয়ে কেচি বের করে যেই না ফ্লোর সমান চুল কাটতে যাবে, তৎক্ষণাৎ চিলের মতো এসে কেচিটা ছিনিয়ে নিয়ে চিৎকার করে বলে উঠল, হাউ ডেয়ার ইউ বউ, তোমার সাহস কি করে হয় চুল কাটতে যাওয়ার? মেঘের কথা শুনে বোকা বনে গেল ফারহা। মেঘকে এত রাগতে কখনো দেখেনি। চুল তার কাটলে তার নিজের সমস্যা না হলে মেঘের কি সমস্যা? হোয়াট হ্যাপেন্ড মেঘ? তুমি রেগে যাচ্ছ কেন? হোয়াট ডু ইউ মিন দ্যাট আমি রেগে যাচ্ছি কেন? ইউ নো না আমি তোমার এই চুলগুলো কতটা ভালোবাসি, তাহলে তোমার সাহস কি করে হয় চুল কাটার? চুল আর কাটতে কই পারলাম, তার আগেই তো তুমি কেচি ছিনিয়ে নিলে। যাই হোক, আমি এত বড় চুল সামলাতে পারছি না, জট লেগে গেছে, আর চুলগুলো কেমন ফ্লোর ছুঁয়ে গেছে দেখেছো। আমি এই চুল সামলাতে পারবো না, তাই ভাবছি চুল কেটে কোমর সমান করে ফেলবো। অসম্ভব, কোনোভাবেই এটা সম্ভব নয়। দরকার পড়লে আমি তোমার চুলে আছড়ে বেঁধে দিব, তবুও কাটা যাবে না। এই বলে মেঘ ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনি নিয়ে সময় নিয়ে ধীরে ধীরে চুলের জটগুলো ছাড়িয়ে নিল। ফারহার চুলগুলো সিল্কি হওয়ায় বেশি কষ্ট হলো না। চুলে বেনুনি করে দিয়ে বলল, কষ্ট করে রাতে চুল
বাঁধতে হবে না বউ, চলো এখন খেয়ে নিবে, সকাল থেকে কিচ্ছু খাওনি। ফারহা কথা বাড়ালো না, মেঘের পায়ে পা মিলিয়ে ডাইনিং এ উপস্থিত হলো। বাকিদের আগেই খাওয়া হয়ে গেছে, শুধু মেঘ আর ফারহা বাকি আছে। আজ রূপ আর রৌনক দুজনে মিলে শর্টকাট নিয়ে রান্না করছে। সেগুলো খেয়ে ফারহা মেঘ দুজনে ডাইনিং গুছিয়ে রুম যেতে নেবে, তখনই ধ্রুব পিছন থেকে ডেকে ওঠে, ফারা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কি কথা মানে? তুই কি ভুলে গেছিস আমি তোকে কি বলে? কি যেন বলেছিলি, আমার ঠিক মনে পড়ছে না রে ধ্রুব। বলেই মিটমিট করে হাসলো ফারহা। মেঘ দুজনের দিকে তাকিয়ে রইল। ধ্রুব আর ফারহার কথার আগামাথা কিছুই বুঝলো না। ধ্রুবকে নাক ফুলাতে দেখে ফারহা ফিক করে হেসে দিয়ে বলল, গাধা একটা, মেয়েদের মতো নাক ফোলানো বন্ধ কর। আর শোন, আজ সন্ধ্যায় একটু পরিপাটি হয়ে ছাদে আসবি, আমি কেয়াকে নিয়ে ছাদে যাব। ফারহার কথা শুনে ধ্রুবের চোখে মুখে খুশির ঝিলিক দেখে মেঘ তার ভুরু নাচিয়ে বলল, কি ব্যাপার শালা সাহেব, কেয়া ফুলের সুবাস নেওয়ার জন্য দেখছি খুব উতলা হয়ে আছো, কাহিনী কি? মেঘের কথা শুনে ধ্রুব দাঁত কেলিয়ে বলল, তেমন কিছু না, ওই আপনি যেমন আপনার ওই বোকা ফুলের সুবাস নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলেন, আমিও ঠিক আপনাকে ফলো করে ওই কেয়া ফুলের সুবাস নেওয়ার জন্য একটু পাগলামি করছি। সবটাই তো আপনার কাছ থেকেই শিখা, তাই না দুলা ভাই? দুজনের লাগাম ছাড়া কথা শুনে ফারহা চোখ গরম দিয়ে রূপের রুমে চলে গেল। এখন তার অনেক প্ল্যান করা বাকি। এই পাগলদের সাথে কথা বলে সময় নষ্ট করতে ফারহা একদমই চায় না। মেঘ নিজের হাতে ধ্রুবকে রেডি হতে সাহায্য করছে। তার সাথে আছে নেহাল, রৌনক, উৎস। ব্ল্যাক স্যুট পরেছে ধ্রুব। এমনিতে ধ্রুব বেশ ফর্সা, তার উপর ব্ল্যাক স্যুট বেশ সুন্দর লাগছে। ধ্রুবকে এই সময় হুট করে সাজি রুমে ঢুকলে ধ্রুবকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। ধ্রুবের দিকে এভাবে সাজিকে তাকিয়ে থাকতে দেখে মেঘকে গম্ভীর গলায় বলে উঠল, নজর সামলে মিস সাজি। মেঘের ভারী গলা শুনে সাজি দ্রুত চোখ নামিয়ে বলে, ম্যাম আপনাদের ধ্রুব স্যারকে নিয়ে ছাদে যেতে বলেছেন স্যার। ওকে, আমরা ওকে নিয়ে আসছি, আপনি যেতে পারেন। ওকে স্যার। সাজি এক ঝলক ধ্রুবের দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। সন্ধ্যের পর হুট করে কেয়াকে পার্পেল কালারের একটা জর্জেট শাড়ি পরিয়ে দিয়ে নিজের মতো করে সাজালো ফারহা। হুট করে ফারহার এমন আচরণ কেয়া বুঝে উঠতে পারল না। হাতের ব্যথা আছে, তবে কম। কাটা জায়গাটা শুকিয়ে যাচ্ছে খুব দ্রুত। এটা ক্রিম আর ঔষধের কামাল, এটা কেয়া জানে। ঘাড় থেকে একটু বড় চুলগুলো ছেড়ে দিল। দুই চোখে আইলাইনার, মাস্কারা, ঠোঁটে হালকা লিপস্টিক আর মুখে হালকা মেকআপের পরলে ব্যাস একদম সিম্পল সাজ। অথচ এই সিম্পল সাজে কেয়াকে অসাধারণ লাগছে। কেয়ার হাতে স্টোন বসানো চুড়িগুলো পরিয়ে দিতে দিতে ফারহা বলে উঠল, কেয়া, আজ তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি আশা করব তুমি সারপ্রাইজটা দেখে খুব খুশি হবে। তোমার অগ্রিম সুন্দর ভবিষ্যৎ জীবনের জন্য অগ্রিম শুভ কামনা রইল। একজন সিআইডি অফিসার হয়ে এতটুকু বুঝতে পারল আজ তার জীবনের একটা বিশেষ দিন। সে মনে মনে যেটা ভাবছে সেটা হয়তো আজ পূরণ হবে, এটা ভেবেই মনে মনে ভীষণ খুশি হলো কেয়া। আর ফারহার প্রতি ভীষণ কৃতজ্ঞ কেয়া। ফারহা কখনো তাকে এবং সাজি শুধুমাত্র একজন অফিসারের মতো ট্রিট করেনি, নিজের ছোট বোনের মতো ট্রিট করেছে। তার এই যে সিআইডি হওয়া, এটার পেছনেও ফারহার হাত রয়েছে। না হলে তার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যেত, বাস্তবে পূরণ হতো না। ফারহা তার এবং সাজির স্বপ্ন বাস্তব করেছে, নতুন জীবন দিয়েছে তাদের। তাই তো বিনা প্রশ্নে ফারহার হাতে তৈরি হয়ে নিল। রূপ, সাজি, উৎসাহ আর তানিয়া কেয়াকে নিয়ে ছাদে উঠতে লাগলো। উৎসাহ হুট করে কেয়ার চোখে হাত দিয়ে ধীরে সুস্থে ছাদে পৌঁছে বলল, এখন তুমি মনে মনে 1 থেকে 10 গুনবি, তারপর চোখ মেলে তাকাবি, এর আগে নয় কিন্তু। ওকে ম্যাম। উৎসার চোখ ছেড়ে সবাই গিয়ে আড়ালে দাঁড়ালো। সেখানে গিয়ে দেখে রৌনক, উৎস, নেহাল, ধ্রুব দাঁড়িয়ে আছে। ফারহা ধ্রুবের দিকে তাকিয়ে বলল, ধ্রুবের বাচ্চা, কেয়াকে যদি আজ ইমপ্রেস করতে না পারিস তাহলে এই ছাদ থেকে তোকে লাথি মেরে ফেলে দিব। হ্যাঁ। ফারহার চাপা কণ্ঠের হুমকি শুনে ধ্রুব শুকনো ঢোক গিলল। মেঘ ধ্রুবের কাঁধে হাত রেখে বলল, বেস্ট অফ লাক ধ্রুব, আমি জানি
তুমি আজ জয়ী হয়ে ফিরবে। যাও আর যুদ্ধ জয় করে এসো। ধ্রুব মনে সাহস নিয়ে এগিয়ে যেতে নিলে নেহাল কতগুলো গোলাপের তোড়া হাতে দিল। কেয়া মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গুনে চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে যায়। পুরো ছাদ জুড়ে তার প্রিয় রজনীগন্ধা আর কাঠগোলাপ ফুল আর বেলুন দিয়ে সাজানো। কেয়া কখনো ভাবতে পারেনি তার পছন্দের কেউ এত খেয়াল রাখে। কেয়া ছাদের ডেকোরেশন দেখে মুগ্ধ। হঠাৎ মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কেয়া পেছনে ফিরে তাকাতে অবাক কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। সে ভাবেনি তার সামনে তার স্বপ্নের পুরুষ ফুল নিয়ে দাঁড়াবে। তবে কি তার স্বপ্ন সত্যি হতে চলেছে? কেয়া ভাবতে ভাবতে ধ্রুব কেয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলে উঠল, আমি তোমার উজ্জ্বল সূর্য হতে চাই তোমার ঝকঝকে তারা, তোমার আকাশের চাঁদও আমি হতে চাই। তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে নিজেকে অনুভব করতে চাই আমি। হবে কি আমার মায়ের পুত্রবধূ? হবে কি আমার বিবিরাম্য? হবে কি তুমি আমার বউ? হতভম্ব হতবিহবল চাহনিতে তাকিয়েছে ধ্রুবের দিকে কেয়া। কেয়া কখনো ভাবতে পারেনি তার স্বপ্ন পুরুষ তাকে এভাবে প্রপোজ করবে, তাও প্রেমিকা রূপে নয়, তার বধূ রূপে। মরুভূমির ন্যায় খরার মতো তার জীবনে এক পশলা বৃষ্টি হয়ে যেন আজ ঝরে পড়ল ধ্রুব। খুশিতে কেয়ার দু চোখ দিয়ে খুশির অশ্রু ঝরে পড়ল। কান্নার মাঝেও হেসে দিয়ে ধ্রুবর হাত থেকে ফুলগুলো নিতে ধ্রুব উঠে দাঁড়ায়। তখনই কেয়া ধ্রুবকে জড়িয়ে ধরে বলে, আমি তোমারই বউ হব ধ্রুব। ব্যাস এইটুকু কথা শুনে ধ্রুবের বুকে জ্বলতে থাকা আগুন যেন এক পশলা বৃষ্টিতে নিভে গেল। তার সাথে সাথে কেয়াকে বুকে জড়িয়ে নেওয়ায় বুক শান্ত হলো। অন্যদিকে ধ্রুব আর কেয়ার এই রোমান্টিক সিন দেখে মেঘ ফারহাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, যাচ্ছি। ধ্রুব এতটা রোমান্টিক হয়ে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এখন মনে হচ্ছে ধ্রুব আমার যোগ্য শালা। মেঘের কথা পাশ থেকে উৎস নেহাল শুনতে বলল, ব্রো, ইটস নট ফেয়ার। একজনকে জাজ করে তাকে নিজের যোগ্য শালা বললে তো আমরা মানব না। আমাদেরকেও সুযোগ দেওয়া হোক আমাদের রোমান্টিজম দেখানোর, তারপর না হয় কতটা যোগ্যকে সেটা বলবেন। নেহালের কথা শেষ হতে উৎস বলল, নেহাল একদম ঠিক বলেছে ব্রো। আমি ভেবে নিয়েছি আমি বাড়িতে কথা বলবো, তা নিয়ে কি এবার আমার বউ করে ঘরে তুলবো। উৎসের কথা শুনে তানিয়া লজ্জা পেল। উৎস তখন তার ভাইয়ের কথা শুনে বলে উঠল, ও রিয়েলি? তুই বিয়ে করবি উৎসব? তো তোর বড়কে? আমি তাই না? তাহলে তুই কি হিসাবে আগে বিয়ে করতে চাস? লজ্জা করে না? শোন, আজ বাসায় আমার আর নেহালের বিয়ের কথা বলবি, না হলে তোর বিয়ে আমি উৎসাহ কিছুতেই হতে দেব না। বরং তোর বউকে আমি নিজে দায়িত্বে কিডন্যাপ করাবো। উৎস বোনের মাথায় চাটি মেরে বলল, লজ্জা করে না ভাইয়ের সামনে নিজের বিয়ের কথা বলতে, তাও আবার প্রেমিকের সাথে? উৎসাহ পাল্টা চাটি মেরে বলল, তোর যদি লজ্জা না করে বড় বোনের সামনে বিয়ের কথা বলতে, তাহলে আমার কেন লজ্জা করবে আহম্মক? উৎসর সাথে কথায় পেরে না উঠে উৎস চুপ হয়ে গেল। পাশ থেকে রওনাক বলল তার ভাইকে, ভাইয়া সবাই তো বিয়ে করবে, তাহলে আমরা কেন অপেক্ষা করব? মেঘ তার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমাকে এই বিষয়ে কিছু না বলে মম ড্যাডকে গিয়ে বলো আমি এই বিষয়ে কিছু জানি না। মেঘের কথা শুনে রওনাকের মুখটা ভয়ে শুকিয়ে গেল। ম্যাম ড্যাডকে বিয়ের কথা বলার মতো সাহস রওনাকের নেই, তাই চুপ রইল। তখন ফারহা বলে উঠল, রনক আর রূপের বিয়ে হবে, তবে সেটা 4 বছর পর। যতদিন না রূপের অনার্স শেষ হবে ঠিক ততদিন তোমাকে অপেক্ষা করতে হবে রনক। এমন হতে পারে রূপ স্টাডি কমপ্লিট করার জন্য বিদেশেও যেতে পারে, তাই তোমার জন্য উচিত হবে এই সময়টাই মন দিয়ে স্টাডি করা, তারপর তোমাদের পারিবারিক বিজনেসে হাত লাগানো। ফারহার কথা শুনে রূপের বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। বোনের মুখের দিকে তাকিয়ে যতটুকু বুঝলো বোন তার বেশ সিরিয়াস হয়ে কথাগুলো বলেছে। রূপের গলা কাঁপলো, মুখ দিয়ে একটাও শব্দ বের হলো না। অন্যদিকে সাজির কারো কোনো কথাই মন নেই। সে চেয়েছে কেয়া আর ধ্রুবর পানে। তার চক্ষু জোড়ায় যেন এক অমূল্য রতন, না পাওয়ার বেদনার ছাপ। কেয়া ধ্রুবের বুক থেকে মাথা তোলার পর ধ্রুব তার পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে। কেয়া উৎসুক চোখে তাকিয়েছে দেখার জন্য কি আছে এই বক্সে। ধ্রুব তার হাতে থাকা বক্সটা খুলতে কেয়া দেখে অসম্ভব সুন্দর একটি পেডেন্ট।
ধ্রুব পেডেন্টটা হাতে নিয়ে যত্ন সহকারে কেয়ার গলায় পরিয়ে দিয়ে বলে, এটা আমার হবু বউকে দেওয়া প্রথম উপহার। এই পেডেন্টটা সবসময় তোমার কাছে থাকার ফিল করাবে। কখনো নিজেকে একা মনে, কারণ আমি সবসময় তোমার সাথে আছি, ছোঁয়া হয়ে। এত ভালোবাসো আমায়? নিজের থেকেও বেশি। কথা দিচ্ছ কখনো ছেড়ে যাবে না? কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকা অবধি তোমায় কখনো ছেড়ে যাব না। ধ্রুব তার বক্ষের মধ্যখানে তার প্রিয়তমাকে জড়িয়ে নিতে কতগুলো হাততালির আওয়াজ শুনতে দুজন দুদিকে ছিটকে সরে যায়। ধ্রুবর এতক্ষণে মনে পড়ল তারা দুজন ব্যতীত ছাদে আরো 9 জন মানুষের উপস্থিতি আছে। কেয়া ভীষণ লজ্জা পেল। ধ্রুব তো নির্লজ্জের মতো দাঁত কিলিয়ে হাসতে লাগলো। ফারহা, উৎসাহ, রূপ, তানিয়া কেয়াকে অভিবাদন জানালো, কিন্তু সাজি কিছু বলল না। একটু দূরত্ব নিয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে, বিশেষ করে ধ্রুবকে। রূপ, ফারহা দুজনে বেশ কিছুক্ষণ ধরে সাজির হাবভাব ফলো করছে। রূপ, ফারহা দুজনে সাজির ভেতরকার ঝামেলাটা কিছুটা বুঝতে পারছে, কিন্তু এই মুহূর্তে তারা দুজনের কেউ এই বিষয়ে কথা বলল না। ছাদে পার্টি করার জন্য সব রকম ব্যবস্থা করেছে মেঘ। তারা ধ্রুব আর কেয়ার ওনারে রেড ওয়াইনের ব্যবস্থা করেছে শুধুমাত্র ছেলেদের জন্য। আর এটা ব্যবস্থা করা মেঘের জন্য এমন কোনো বিষয় নয়, তবে বিষয় হলো এটা সম্পূর্ণ মেয়েদের গোপনে আয়োজন করা হয়েছে। সাজি সবাইকে স্ন্যাক্স সার্ভ করে আলাদা গিয়ে বসলো, তবে ফারহা তা হতে দিল না। সাজিকেও তাদের আড্ডার মাঝে টেনে নিল। মাঝরাত পর্যন্ত পার্টি চলল। মেয়েরা ঘুমানোর জন্য নিচে চলে ছেলেরা রেড ওয়াইন খেতে লাগলো। মেঘ তেমন একটা খায়নি ফারহার ভয়ে। ফারহা যদি জানতে পারে মেঘ ড্রিঙ্ক করেছে, তাহলে হয়তো ফারহা আর তার ঠোঁটে চুমু খাবে না। এই ভয়ে মেঘ নিজেকে গুটিয়ে নিল। পরের দিন ফারহা ঘুম থেকে উঠে পাশে মেঘকে দেখতে না পেয়ে বেশ ঘাবড়ে যায়। ওয়াশরুম ব্যালকনিতে না পেয়ে ছেলেদের রুম চেক করে, সেখানেও কাউকে না দেখতে পেয়ে ফারহা ছাদে চলে যায়। সেখানে গিয়ে দেখে মেঘ, নেহাল, উৎস, ধ্রুব, রওনক সবাই বেহুশের মতো একে অন্যের ওপর হাত পা ছড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছে, আর পাশে পড়ে আছে ওয়াইনের বোতল। ফারহার বুঝতে আর বাকি থাকে না ছেলেগুলো তাদের অনুপস্থিতিতে ঠিক কি কি করছে। রাগে ফারহার শরীর রিরি করে উঠল। ছাদে এক কোণে ট্যাপ থেকে পানি নিয়ে এসে প্রত্যেকের মুখে ছুঁড়ে মারল। মুখে পানি পড়তে হকচকি উঠল সবাই। চোখ রোদ পড়তে হাত দিয়ে রোদের আটকানোর চেষ্টা করতে লাগলো। আর মেঘ যেহেতু ড্রিঙ্ক করেনি, শুধু ওদের সঙ্গ দিতে গিয়ে এখানে ঘুমিয়ে পড়েছিল। মেঘ দ্রুত উঠে বলে, বউ আই সোয়ার আমি ড্রিঙ্ক করিনি, বিশ্বাস করে আমি ড্রিঙ্ক ছুঁয়েও দেখিনি, শুধুমাত্র ওদের একটু সঙ্গ দিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ফারহা মেঘের কথা শুনে দাঁত কিড়মিড় করে বলল, তুমি ওদের বড় হয়েও ওদের ড্রিঙ্ক করতে বারণ না করে সঙ্গ দিচ্ছ? বাহ মেঘ, বাহ। ফারহা কথা শেষ হতে না হতে রৌনক ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, ভাবি, ভাইয়া শুধু সং না, এই দামি রেড ওয়াইন ভাইয়াও এনে দিয়েছে, আমাদের কোনো দোষ নেই, সত্যি বলছি ভাবি। রৌনকের কথা শুনে ফারহা মেঘের দিকে রাগি চোখে তাকাতে মেঘ রৌনকের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাতে রৌনক ফারহাকে বলে, দেখো ভাবি, ভাইয়া কিভাবে আমাকে লাল লাল চোখ দেখিয়ে শাসাচ্ছে। রৌনক যেভাবে হাটে হাড়ি ভাঙবে সেটা মেঘ কখনো ভাবেনি। রৌনক যে তার উপর প্রতিশোধ নিচ্ছে এটা মেঘ ভালো করেই বুঝতে পারছে। ফারহা আর কিছু বলল না, রাগে বোম হয়ে গটগটিয়ে হেঁটে ছাদ থেকে নেমে গেল। এদিকে মেঘ ফারহার পেছন পেছন যাওয়ার পূর্বে রৌনকের দিকে আঙুল দিয়ে শাসিয়ে বলে, তোর বিয়ে আমি আগামী 4-5 বছরেও যদি হতে দেই রৌনক, তাহলে আমি আকরাম চৌধুরীর ছেলে নই, মনে রাখিস। কথাটা বলে ফারহার পেছন পেছন দৌড় দিল। এদিকে রৌনক বুঝলো সে কত বড় ভুল করেছে। মেঘ যখন বলেছে তখন তাকে আগামী 4-5 বছরেও বিয়ে করার স্বপ্ন তার মাটি করে দিবে। বিয়ে কিছুতেই হতে দিবে না মেঘ। রৌনকের অবস্থা দেখে উৎস বলল, ব্রোকে এভাবে নাড়াগালি পারতে রৌনক ব্রো। যাই হোক, আমরা ব্রোকে বোঝানোর চেষ্টা করব। রৌনক কাঁদো কাঁদো গলায় বলে, ভাইয়েরা, এখন তোমরাই আমার শেষ ভরসা। ফারহা কিচেনে রান্না করছে আর মেঘ সকাল থেকে ফারহার পেছন পেছন ঘুরছে। ফারহা মুখ ভার করে নিজের কাজ করে যাচ্ছে, মেঘের সাথে কোনো কথাই বলছে না। শুধু মেঘ না, নেহাল, ধ্রুব, উৎস, রৌনক কারোর সাথে
কোনো কথা বলছে না। এর কারণ উৎসাহ, তানিয়া, কেয়া, রূপ জানতে চাইলে ওদের রাতে ড্রিঙ্ক করার কথাটা জানিয়ে দেয়, ব্যাস তাতেই কাজ হয়ে যায়। মেয়েরা কেউ ছেলেদের সাথে কথা বলছে না, ইগনোর করে যাচ্ছে। কিছুক্ষণ আগে মেঘের অবস্থা দেখে রৌনক, নিহাল, উৎস, ধ্রুব হাসছিল, এখন মেঘ ওদের অবস্থা দেখে হাসছে। দুপুরের রান্না শেষ হতে দরজায় কলিং বেল বেজে ওঠে। কেয়া দরজা খুলতে অচেনা এক দম্পতিকে দেখতে পায়। তারা কেয়াকে দেখে বেশ খুশি হয়। তারা কিছু বলতে তার পূর্বে সেখানে ধ্রুব এসে হাজির হয়। আব্বু আম্মু, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, আমাদের কোনো অসুবিধা হয়নি। এই তো আমার বৌমা, তাই তো ধ্রুব? জি আন্টি, এই হলো আপনার পুত্রবধূ। কথাটা বলে ধ্রুবের মাকে জড়িয়ে ধরে। ধ্রুবের মা ফারহাকে জড়িয়ে ধরে বলে, এই তো আমার মেয়ে এসেছে। এতক্ষণে আন্টির কথা মনে পড়লো? ফারহা আন্টিকে ছেড়ে দিয়ে বলল, কি করবো আন্টি বলো? তুমি আসবে আর তোমার মেয়ে নিজের হাতে রান্না করবে, রান্না করে খাওয়াবে না, সেটা কখনো হয়েছে? আমি কিচেনে ছিলাম। এখন আমার কথা বাদ দিয়ে তোমার ছেলের বউয়ের সাথে গল্প করো। কে আন্টিকে ড্রয়িং রুমে নিয়ে যাও। ধ্রুবের মা খুব আন্তরিক আর স্নেহ হাত রাখলো কেয়ার মাথায়। মাশাল্লাহ, আমার বৌমা দেখতে খুবই সুন্দরী, আমার ভীষণ পছন্দ হচ্ছে। এই মেয়ে আজ থেকে আমাকে মা বলে ডাকবে। আমি আজ থেকে আমার মেয়ে, বুঝছো? এত বছরে কেউ এত স্নেহ আর ভালোবাসা নিয়ে কথা বলল দেখে কেয়ার দু চোখ ছলছল করে উঠল। ধ্রুবের মা বুঝলো, কেয়াকে বুকে জড়িয়ে নিল। এই অপরূপ দৃশ্য দেখে ধ্রুব, ফারহার দুজনে হৃদয়টা যেন ভরে গেল, বুক থেকে ভারী কিছু নেমে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর ডিসাইড হলো আগামী মাসে বিয়েটা হবে। সেজন্য আগামীকাল থেকে একটু একটু করে সব কিছুর ব্যবস্থা করতে, যেন কোনো কিছুর কমতি না হয়। ফারহার তখন মনে হলো, শুধু একটা বিয়ে কেন, আগামী মাসে 3টি বিয়ে হলে কেমন হয়। রূপের সাথে বিষয়টা শেয়ার করতে রূপ জানায় আজই যেন উৎস, ভাইয়া আর নিহাল আর তানিয়ার পরিবারের সাথে কথা বলে। ফারহা মনে মনে কি করবে সেটা পরিকল্পনা করে নিল। সন্ধেবেলা ধ্রুবের বাবা মা যাওয়ার আগে কেয়াকে আংটি পরিয়ে দিয়ে যায়, আর কেয়ার পক্ষ হতে ফারহা ধ্রুবের হাতে আংটি পরিয়ে দেয়। কেয়া ফারহাকে বড় বোনের মতো সম্মান করে, সেহেতু ফারহা বড় বোনের দায়িত্ব পালন করলো। সন্ধ্যের পরও কেউ স্বাভাবিকভাবে ছেলেদের সাথে মেয়েরা কথা বলল না। তখন মেঘ সহ বাকি ছেলেরা মেয়েদের রাগ ভাঙানোর জন্য প্ল্যান করতে লাগলো। রাতে ফারহা, রূপ, উৎসাহ, তানিয়া, কেয়া সাজি খেতে এসে দেখে কোথাও কোনো খাবার নেই। তাদের বুঝতে আর বাকি নেই এই কাজগুলো কারা করেছে। রাগে ফুঁসতে ফুঁসতে ছেলেদের খুঁজতে লাগলো, কিন্তু কাউকে খুঁজে পেল না। বরং সবাই সবার রুমে একটা করে শপিং ব্যাগ পেল। প্রত্যেকের শপিং ব্যাগে শাড়ি আর অর্নামেন্টস, চুড়ি, গাজরা পেল। হতবাক সবাই, ছেলেগুলোর মনে কি চলছে এটাই বুঝতে পারছে না। কেউ তখন তারা রুম থেকে বের হতে নিলে দেখে দরজা বাইরে থেকে লক করা। চিৎকার করেও কেউ যখন এলো না, তখন তাদের প্রত্যেকের ফোনে একটা করে মেসেজ এলো, এই দরজা তখনই খুলবে যখন তুমি শাড়ি পরে রেডি হবে। চালাকি করার একদম চেষ্টা করবে না। আমি অপেক্ষা করছি। মাই বিলাভড ওয়াইফি, ইয়োর বিলাভড হাজব্যান্ড। প্রত্যেকের ফোনে ভিন্ন ভিন্ন নামে মেসেজ চলে গেল। অগত্যা ফারহা, রূপ, কেয়া, তানিয়া, উৎসাহ রেডি হলো। শুধু রেডি হলো না, সাজি, তাকেও শাড়ি দেওয়া হয়েছে, তবে তাকে কোনো মেসেজ দেওয়া হয়নি, যেমনটা কেয়া, ফারহা, তানিয়া, উৎসাহ, রূপকে দেওয়া হয়েছে। ফারহা সহ বাকিরা রেডি হওয়ার পরপরই দরজার লক খুলে যায় আর লাইট অফ হয়ে যায়। অন্ধকারে কেউ ফারহার হাতটা আলতো করে ধরে অন্ধকারে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে দিয়ে সাবধানে নামতে হঠাৎ ড্রয়িং রুমের লাইটগুলো জ্বলে উঠল। চমকে গেল ফারহা সহ বাকি মেয়েরা। সিঁড়ি দিয়ে দিয়ে সাবধানে নামতে হঠাৎ ড্রয়িং রুমের লাইটগুলো জ্বলে উঠল। চমকে গেল ফারহা সহ বাকি মেয়েরা। পুরো বাড়ি রঙিন আলোয় ঝলমল করছে, আর ড্রয়িং রুমের মধ্যখানে বেশ বড় করে ফুল বেলুন দিয়ে সরে লেখা। আর সামনে ফারহার সামনে মেঘ, তানিয়ার সামনে উৎস, রূপের সামনে রৌনক, আর উৎসের সামনে নেহাল হাঁটু মুড়ে কান ধরে আছে। বিষয়টা বড্ড ফানি লাগলো মেয়েদের কাছে। প্রচন্ড হাসি পাচ্ছে তাদের, তবুও একে অন্যকে ইশারা করে হাসতে বারণ করে ফারহা গম্ভীর কণ্ঠে বলে উঠল, হোয়াট ইজ দিস মেঘ? এইসব কি ছেলে মানুষই করা হচ্ছে? কান ছেড়ে উঠে দাঁড়াও। মেঘ কান ধরে বলল, অসম্ভব।
আমি এবং আমরা তখনই কান ছেড়ে দাঁড়াবো যখন তুমি এবং তোমরা আমাদের মাফ করে দিবে। ফারহা উৎসাহ বলে উঠল, আমি আর বাকিরা তোমাদের মাফ তখনই করব যখন তোমরা কথা দিবে আর কখনো ড্রিঙ্ক করবে না। উৎসার কথায় বাকিরাও সায় জানিয়ে বলে, হ্যাঁ, উৎসার সাথে আমরা সবাই একমত। এখন তোমরা বলো, তোমরা কি কথা দিচ্ছ? তোমরা কি কথা দিচ্ছ আর কখনো ড্রিঙ্ক করবে না? প্রিয়তমাদের কথা শুনে রৌনক, ধ্রুব, নেহাল, উৎস, মেঘ এই মুহূর্তে সময় নষ্ট না করে সাথে বলে উঠল, আমরা রাজি, আমরা কথা দিচ্ছি, আমরা আর কখনো ড্রিঙ্ক করব না। যদি ড্রিঙ্ক করি তাহলে তোমরা যা শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব। মেয়েরা সন্তুষ্ট হলো, বলল, খাবারগুলো কোথায় আর সেগুলো কি করেছো? বেঁচে যাওয়া খাবারগুলো পথ শিশুদের দিয়েছি। নেহালের কথা শুনে রূপ চিৎকার করে ফারহাকে বলে উঠল, বনু, আমার খিদে পেয়েছে, আমি এখন কি খাবো? রূপের কথা শুনে রৌনক চমৎকার এক হাসি দিয়ে বলল, ডোন্ট ওয়ারি মাই গার্ল, তোমাদের জন্য আমাদের এখনো সেরা সারপ্রাইজ দেওয়ার বাকি আছে। ছেলেগুলো উঠে দাঁড়িয়ে তাদের প্রেয়সীদের চোখের উপর হাত রেখে ডাইনিংয়ে বসিয়ে কানে কানে ফিসফিস করে বলে, ইউ লুকিং সো হট রূপ সোনা, আর আমার হট গার্লফ্রেন্ডের জন্য আজকে এই সারপ্রাইজ। বলে চোখের উপর থেকে একে একে সবাই হাত সরাতে তারা চোখ মেলে দেখে তাদের প্রত্যেকের প্রিয় খাবারগুলো তাদের সামনে। ফারহা হতবাক হয়ে ডাইনিংয়ের উপর রাখা খাবারগুলো দেখছে। ফারহার প্রিয় বাঙালি খাবার রাখা। উৎসাহ চাইনিজ খেতে ভালোবাসে, তার সামনে চাইনিজ খাবার। তানিয়া মাটন বিরিয়ানি পছন্দ করে, তার সামনে বিরিয়ানি। রূপ ফারহার মতোই বাঙালি খাবার। কিয়া সাধারণ ভর্তা ভাত আর গরুর মাংস খেতে ভীষণ পছন্দ করে, তার সামনে সেই খাবার। কিয়া ভীষণ খুশি হয়। আর ধ্রুব তার প্রিয়তমার মুখের হাসিটা দেখে তৃপ্তি পেল। কিছুক্ষণ পর সাজি তার নর্মাল ড্রেসে হাজির হয়। কেউ তেমন একটা সাজির পছন্দ অপছন্দ জানে না, তাই সাধারণ সবাই বিরিয়ানি পছন্দ করে বলে সাজির জন্য বিরিয়ানি নিয়েছিল। তবে সাজি বিরিয়ানি তেমন একটা পছন্দ করে না, এটা কেউ জানতো না। সাজি চুপ করে শুধু সবাইকে দেখছে, বিশেষ করে কিয়াকে। কিয়ার এই হাসি মাখা মুখটা কেন যেন সাজির সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে, কিন্তু আফসোস সে চাইলে সেটা করতে পারবে না, তাহলে তার ধ্বংস অনিবার্য। মেঘ নিজের হাতে তার অর্ধাঙ্গিনীকে খাইয়ে দিচ্ছে। মেঘ বাকি ছেলেদের ইশারা করতে তারাও সেম মেঘকে ফলো করে তাদের প্রেমিকাদের খাইয়ে দিতে লাগলো। এইসব দেখে সাজির গলা দিয়ে আর একটি দানাও নামলো না। তাদের ব্যস্ততার মাঝে উঠে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। এদিকে মেয়েদের ডিনার কমপ্লিট হওয়ার পর তারও তাদের প্রিয় সখাদের খাইয়ে দিল। বেশ রাত পর্যন্ত তাদের গল্প আড্ডা চলল। মেঘ ফারহাকে বেশ অনেকবার উপরে যেতে ইশারা করলেও সে শুনল না। বাধ্য হয়ে মেঘ সবার সামনে ফারহাকে কোলে তুলে নিল, যা দেখে নেহাল উৎস সিটি বাজাতে লাগলো। মেঘ সবার দিকে তাকিয়ে গুড নাইট বলে ফারহাকে নিয়ে উপরে নিজের ঘরে চলে গেল। এটা দেখে নেহাল, উৎস, ধ্রুব, রৌনক, উৎসাহ, তানিয়া, কেয়া, রূপকে ইশারা করতে তারা চোখ গরম দেখিয়ে নিজেদের রুমে ঢুকে গেল। এটা দেখে ছেলেগুলো হাই হুতাশ করতে লাগলো। আজ বিয়ে করিনি বলে বউকে কোলে তুলে নিয়ে গট গট করে হেঁটে সবার মুখের উপর দরজা বন্ধ করতে পারলাম না। সেম অন মি। নেহালের কথা বাকিরা সহমত পোষণ করে বলল, আমি আর দেরি করবো না, বিয়েটা দ্রুতই করতে হবে, না হলে দেখা গেল ফারহা একাই বাচ্চার মা হয়ে আমাদের মামা বানিয়ে যাবে, আর আমরা তখনও প্রেমিকাদের পেছন পেছন ঘুরছি। না, এটা হতে দেওয়া যায় না। আমার প্রোডাকশন আগে আসবে, আর ফারহার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে ওকে বিয়ান বানাবো। তখন ছেলের বাবার দাম থাকবে, আমাকে সম্মান করবে। উৎসের কথা শুনে বাকিরা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। নিজের সম্মান বাড়াতে ফারহার মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিবে ভাবা যায়? সকাল সকাল ছেলেরা রেডি হয়ে বেরিয়ে পড়লো। বাকি রইল রৌনক, সে রূপকে নিয়ে ভার্সিটিতে চলে গেল। উৎসাহ, তানিয়া তারা দুজন বাড়ি চলে গেছে। আজ তারা ভার্সিটিতে যাবে না, আগামীকাল থেকে ভার্সিটিতে যাবে। কিয়া, সাজি দুজনে সকালের নাস্তা তৈরি করে সবাইকে খাইয়ে দিল, তারপর নিজেরাও খেয়ে নিল। শুধু বাকি রইল ফারহা আর মেঘ। তারা আজ একটু লেট করে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে ফারহা শাওয়ার নিল। অফিসের জন্য রেডি হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতে চমকে যায় ফারহা। তার গলা নিচে লাল হয়ে আছে, ঠোঁট দুটো কেমন ফুলে আছে।
মেঘের উপর বড্ড বিরক্ত হলো ফারহা। ফাউন্ডেশন দিয়ে গলার দাগটা ঢেকে দিল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগালো। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে বাঁধতে নিলে বিপাকে পড়ে ফারহা। মেঘের রাগগুলো ঝাড়তে লাগলো চুলের উপর। তখনই পেছন থেকে একটা হাত ফারহার হাতটা আটকে দিয়ে চিরুনিটা নিজের হাতে নিয়ে নিল। ফারহা দেখলো মেঘ ঘুম ঘুম ফেসে তার পেছনে দাঁড়িয়ে যত্ন সহকারে চুলগুলো ব্রাশ করে দিল। তারপর ফারহা নিজেই চুলটা পনিটেল করে বেঁধে নিল। হাতে ঘড়ি পড়তে পড়তে মেঘকে বলল। মেঘ ঘুমাতে যেতে নিলে ফারহা মেঘকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে বলল, আমি এখন ঘুমাবো বউ। 5 মিনিট যান। জাস্ট 5 মিনিটের ভেতর শাওয়ার নিয়ে বের হবে। আমাকে অফিসে ড্রপ করে দিয়ে তুমি তোমার অফিসে যাবে। মেঘ 5 মিনিট না বরং 10 মিনিট পর শাওয়ার নিয়ে বের হয়। ফারহা মেঘের স্যুট আগে থেকেই বের রেখেছিল। মেঘ সেটাই পরে নিল। হঠাৎ ফারহার ঠোঁটের দিকে তাকাতে মেঘ থমকে যায়। নিশালো চোখে তাকিয়ে থাকে ফারহার ঠোঁটের দিকে। মেঘের চোখ দেখে ফারহা অন ফায়ার হয়ে যায়। মেঘের মুখের ওপর বালিশ ছুঁড়ে মেরে বলল, অসভ্য পুরুষ, গতকাল রাতে আমার ঠোঁটের উপর যে নির্যাতন চালিয়েছো তার জন্য আজ আমি কারোর সামনে লজ্জায় যেতে পারছি না। আর তুমি এখন আবার লুচু মার্কা লুক দিচ্ছ। 2 মিনিটের ভেতর যদি তুমি নিচে না আসো তাহলে তোমার সাথে আমার ব্রেকআপ। ফারহা নিজের কথা শেষ করে রুম থেকে বের হয়ে যায়। এদিকে মেঘ তন্দ্রা মেরে দাঁড়িয়ে রইল। ফারহার কথা ভাবল। ফারহা কি বলে গেল ব্রেকআপ? কিন্তু আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, তাহলে ব্রেকআপ কি করে হবে? আমরা তো আর প্রেমিক প্রেমিকা নই। তাহলে নির্ঘাত আমার সুন্দরী বউটার মাথায় গন্ডগোল হয়েছে। না, দ্রুত রেডি হয়ে যাই, না হলে কখন আবার ম্যাডাম রেগে যায় তা বলা যায় না। নাস্তা করে ফারহা মেঘের আগেই বের হয়ে যায়। মেঘ নিচে এসে ফারহাকে আর খুঁজে পায় না। তখন সাজি জানায় ফারহা অলরেডি বেরিয়ে গেছে। তখন মেঘ নাস্তা না করে বের হয়ে যায়, কিন্তু ফারহার গাড়ি অনেক দূরে চলে গেছে। মেঘ না খেয়ে অফিসে চলে যায়। অনেক দিনের পেন্ডিং কাজগুলো করে ফারহা বেশ ক্লান্ত। নেহাল আর ধ্রুবেরও সেম অবস্থা। দুপুরের তারা তিনজন একসাথে লাঞ্চ করে নিয়ে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ে। নতুন একটা প্রজেক্ট নিয়ে, সেটা নতুন একটা ব্র্যান্ড কোম্পানির সাথে হতে যাচ্ছে। এই প্রজেক্ট হলে ফারহার কোম্পানির প্রচুর লাভ হবে। সিএম কোম্পানির ডিরেক্টরের সাথে ফারহা আগে থেকে পরিচিত ছিল। আজ তার সাথে মিটিং ছিল। 50 মিনিটের মিটিংটা শেষ করে বেশ ক্লান্ত ফারহা। সারাদিনে মেঘকে কল করার সময় পায়নি, আর না মেঘ কল মেসেজ দিয়েছে। ফারহার মাথায় তখন আর এগুলো আসেনি। সন্ধেয় ক্লান্ত শরীর নিয়ে শেখ ভিলায় ফিরে এসে দেখে তানিয়ার বাবা মা, উৎসের বাবা মা আর নেহালের বাবা মা ড্রয়িং রুমে বসে গল্প করছে। রূপ, মেঘ, কেয়া, সাজি, উৎসা, তানিয়া বসে আছে। তানিয়া উৎসের দিকে লজ্জা লজ্জা চোখে তাকিয়ে আছে, আর উৎসা নেহালকে দেখে মিষ্টি একটা হাসি দিল। ফারহা তাদের সামনে যেয়ে সালাম দিল। মেঘ একবারও ফারহার দিকে তাকালো না, সেটা খেয়াল করলো ফারহা, কিন্তু তখন কিছু বলল না। আঙ্কেলস আন্টিসদের সাথে কুশল বিনিময় করে রূপকে সাইডে নিতে রূপ বলে, বনু, আমি জানি তুই কি বলবি। এরা এখানে কি করে? তাহলে শোন, আমি দুপুরে বাড়িতে এসে দেখি জিজু অফিস থেকে চলে এসেছে। তখন আমি গতকাল তোর প্ল্যানটা জিজুকে জানাতে উষা আপু থেকে তার বাবার নাম্বার নিয়ে কথা বলে ইনভাইট করে। তার সাথে সাথে তানিয়া আপু আর নিহাল ভাইয়াকে কল করে আঙ্কেল আন্টির নাম্বার নিয়ে কল করে ইনভাইট করে। আর মেঘ চৌধুরীর ইনভাইটেশন কেউ রিজেক্ট করবে, দুঃসাহস কেউ করবে না, এটা তুই আমি ভালো করেই জানি। ফারহা বুঝলো, তবে এখন তাকে ফ্রেশ হতে হবে। মাথা ব্যথা করছে দুপুর থেকে, তাই দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। নর্মালি ফারহা টিপিস হাতে নিতে দেখে বিছানার উপর ল্যাভেন্ডার কালারের একটা সুন্দর শাড়ি। ফারহা হাসলো, টিপিস রেখে শাড়িটা পরে নিল। হাতে স্বর্ণের চুড়ি আর গলায় হালকা হার পরে নিয়ে চুলগুলো হাত খোপা করে ফোন নিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। তৎক্ষণাৎ সাজি কড়া করে 1 কাপ চা নিয়ে আসে। ফারহা চা কফি দুটোই খেতে পারে আর দুটোই পছন্দ করে। ফারহা চা খেতে খেতে সবার সাথে কথা বলল। সবাই তার জন্য অপেক্ষা করেছিল এতক্ষণ। ফারহা আসার পরই
বিয়ের কথাবার্তা ফাইনাল হয়। আগামী মাসে ধ্রুব আর কেয়ার দিনই তাদের দুই জুটির বিয়ে দিন ঠিক করা হয়েছে। ছেলেরা যেহেতু পড়াশোনা করে আর তার পাশাপাশি যে ভালো বড় কোম্পানিতে জব করছে, বেকার বসে নেই, সেই কারণে তানিয়ার গার্ডিয়ান আর না করার সুযোগ পেল না। উৎসের বাবা মা তো আগে থেকে রাজি, নেহালকে চেনে, তাই আর না করলো না। সেই হিসেবে এবার একটা নয়, তিনটে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হবে। এদিকে রৌনক মুখ গোমড়া করে বসে আছে। সবাই বিয়ে করছে অথচ সে বিয়ে করতে পারছে না ভেবে কান্না পাচ্ছে। বিকেলে বাড়িতে গিয়ে ইনিয়ে বিনিয়ে বাবার কাছে বিয়ের কথা তুলতে বা কানে এখন কম শুনছে, তাই ডান কান ভালো রাখার জন্য চুপ করে রইল। এদিকে রূপ রৌনকের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। হঠাৎ ফারহার ফোনটা বেজে ওঠে। ফারহা বসা থেকে উঠে গিয়ে একটু দূরে গিয়ে কল রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিষ্টিকাল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শোনো, আগামীকাল তোমাকে এবং তোমার টিমকে নিয়ে হাজির হবে। ওপর মহল হয়তো তোমাদের প্রমোশন দিয়ে দিবে। ও হ্যাঁ, তোমার হাজবেন্ডকে নিয়ে আসতে ভুলবে না। ইয়েস স্যার। ওকে রাখছি, তাহলে কাল দ্রুত চলে এসো। কল ডিসকানেক্ট করে মেঘকে কথাটা জানাতে চাইল, কিন্তু মেঘ ফারহাকে ইগনোর করে যাচ্ছে। মেঘের ইগনোরেন্স ফারহা দাঁতে দাঁত চেপে সহ্য করলো, কিছু বলল না। রাতে ডিনার করে সবাই ফিরে গেল। রাতে মেঘ ফারহা কেউ কারোর সাথে কথা বলল না, বেশ দূরত্ব নিয়ে ঘুমালো। মেঘ সকাল সকাল ঘুম থেকে উঠে ফারহাকে পেল না, তবে বেডসাইড টেবিলের উপর একটা চিরকুট পেল। মেঘ চিরকুট খুলে দেখে সেখানে সময় আর প্লেসের নাম লেখা। মেঘ বুঝলো এটা ফারহার কাজ। চারদিকে করতালির আওয়াজ, সবাই আজ ভীষণ খুশি। একে একে ফারহা, নেহাল, ধ্রুবকে ব্যাস পড়িয়ে দিল প্রধানমন্ত্রী। শেষে সাজি আর কেয়ার নাম ডাকা হলে দুজনের কেউ উপস্থিত হলো না। ফারহার টিমে যেহেতু কেয়া আর এর আগের অপারেশনে সে ছিল, তাই তাকেও সম্মাননা দেওয়া হবে, কিন্তু সে আজ অনুপস্থিত। ফারহা, নিহাল আর ধ্রুবের সাথে বের হওয়ার পর কেয়া জানায় সে সাজির সাথে আসবে, কিন্তু এখনো না পৌঁছানোতে ফারহার টেনশন হচ্ছে। ফোন বের করে কয়েকবার কল দিয়েও পেল না কেয়া বা সাজিকে। তখনই ধ্রুবের ফোনে একটা মেসেজ আসে। ধ্রুব মেসেজটা দেখে স্টেজ থেকে দৌড়াতে লাগলো। ফারহা কিছু বুঝলো না, তবে ধ্রুবকে একা ছাড়লো না, পেছন পেছন সেও ছুটে গেল। 30 মিনিটের পথ 15-10 মিনিটে অতিক্রম করে শেখ ভিলায় চলে আসে। গাড়ি থেকে নেমেই দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করে কেয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কেয়াকে খুঁজে পায় না। ফারহার হঠাৎ মেঝেতে চোখ পড়তে থমকে যায়, কারণ মেঝেতে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। মনের কোণে ভয়রা উকি দিচ্ছে ফারহার। এদিকে ধ্রুব কেয়াকে খুঁজে না পেয়ে ভেঙে পড়ে। তৎক্ষণাৎ ফারহা ধ্রুবকে বলে, ধ্রুব ভেঙে পড়িস না, কেয়াকে আমরা সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবো, ওর কোনো ক্ষতি হতে আমরা দিব না। কেয়া কোথায় ফারহা? ওকে কিডন্যাপ করে নিয়ে গেল আর কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফারহা সবটাই বুঝতে পারছে কে কেয়াকে কিডন্যাপ করেছে আর কেন করেছে। বেচারা ধ্রুব নিজেও জানে না তাকে কেয়া ব্যতীত অন্য এক নারী অসম্ভব ভালোবাসে, কিন্তু আফসোস সে নারীর ভালোবাসার থেকে হিংসা আর হিংস্রতা অনেক গুণ বেশি। তাই হয়তো সেই হিংসা থেকে এই ঝামেলার উৎপত্তি। ফারহার ভাবনার মাঝেই মেঘ, নেহাল, উৎসা, তানিয়া, রূপ, রৌনক এসে হাজির হয়। তারা কেউ কিছু না বুঝলেও রূপ বুঝলেও সে তার বোনের কাছে যেতেই ফারহা বলে উঠল, বনু, আমার রুমে যা আর বেডসাইড টেবিলের ড্রয়ারে আমার রিভলভারটা নিয়ে আয়। ফারহার কথা মেঘ কর্ণগোচর হতে ফারহার দিকে তাকিয়ে রইল। ফারহার এই মুহূর্তে মেঘের দিকে কোনো খেয়াল নেই, তাই যে ধ্রুব সমান ভাইয়ের ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। রূপ দ্রুত পায়ে হেঁটে গিয়ে আবার ফিরে এসে রিভলভারটা ফারহার হাতে দিতে ফারহা সেটা কোমরে গুজে বের হতে নিলে মেঘ, নিহাল এসে ফারহার পথ আগলে দাঁড়ায়। আমার পথ আগলে কেন দাঁড়ালে তোমরা? ফারহার কথা শুনে মেঘ বলল, আমি তোমাকে একা কোথাও যেতে দিব না ফারহা, আমি তোমার সাথে যাব। নিহাল, উৎস যেতে চাইলে যাক, তবু আমি যাব। অসম্ভব মেঘ, তুমি এখন কোথাও যাবে না। তুমি আর উৎস মিলে ধ্রুবকে সামলে রেখো, ও যেন বাড়ি থেকে বের না হয়। আর নেহাল তুই আমার সাথে চল।
গাড়ি আজ তুই ড্রাইভ করবি। উৎস মেনে নিল ফারহার কথা, কিন্তু মেঘ মানতে না চাইলে উৎস মেঘকে বুঝিয়ে বলে। নেহাল গাড়ি স্টার্ট দিতে দিতে ফারহাকে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছি আমরা? ফারহা সিট বেল্ট বেঁধে বলে,